সম্পর্ক ঘনিষ্ঠ করতে ও নতুন বিনিয়োগের আশায় একসাথে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে বের হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু সৌদি আরব থেকেই $1 ট্রিলিয়ন বিনিয়োগ অর্জনের আশা করছেন ট্রাম্প। এরপর কাতার ও আরব আমিরাতও সফর করবেন তিনি। তবে মধ্যপ্রাচ্যের ৩ মুসলিম দেশে সফর করলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু দেশ ইসরায়েলে যাবেন না মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প যখন হুতিদের উপর আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেন তখন ইসরায়েলকে কিছুই জানানো হয়নি। একই সঙ্গে রোববার ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সম্পৃক্ততা ছাড়াই হামাসের বন্দী অ্যাডান আলেকজান্ডারের মুক্তির জন্য আলোচনা করেছে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত মার্কিন ইসরায়েলি জোটের দৃঢ় সম্পর্কের ব্যাপারে বেশ উদ্বেগ তৈরি করেছে। ট্রাম্পের এ সফরের আগেই $1 বিলিয়ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। আর এসব অস্ত্র ক্রয় করবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। মঙ্গলবার সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রায় $1.5 বিলিয়ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে। ধারণা করা হচ্ছে এ সফরে ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সাথে $100 বিলিয়ন বেশি মূল্যের অস্ত্র চুক্তি ঘোষণা করতে পারেন। এই চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে 200টি অত্যাধুনিক F-15X যুদ্ধবিমান। জানা গেছে সফরে কুয়েত, বাহরাইন, কাতার ও ওমানের প্রতিরক্ষা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করতে পারেন। শুধু তাই নয়, গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রকে একটি উড়ন্ত প্রাসাদ তথা রাজকীয় বিমান উপহার দিতে যাচ্ছে কাতার, যেটি মার্কিন প্রেসিডেন্টের বিমানবহর এয়ারফোর্স ওয়ানে যুক্ত হতে পারে। যদিও কাতার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে বিমানটি উপহার হিসেবে দেওয়া হবে না, বরং এটি সাময়িক ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রকে হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে। একদিকে আরব দেশগুলোকে কাছে টানছে ট্রাম্প, অন্যদিকে ইসরায়েলের সাথে বাড়ছে উত্তেজনা। মার্কিন গণমাধ্যমগুলো বলছে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। যদিও দুই নেতার বিভেদের বিষয়টি উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রশাসনের নেতারা। তাওফিকুল ইসলাম, আজকাল। পেহেলগামের হামলার পর ভারত একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের দিকে পানি প্রবাহ বন্ধ করা এবং পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ। পাকিস্তানের সাথে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারত সরকার সাময়িকভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং চেনাব নদীর প্রবাহ আটকে দেয়। ফলে পাকিস্তানের দিকে চেনাব নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে কমে যায়। তবে সম্প্রতি ভারতের জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে পানি বেড়ে গেলে গত 8 মে চেনাব নদীর বাগলিহার ও সালালবাদের 3টি পয়েন্টের গেট খুলে দেয় ভারত সরকার। গেট খোলার ফলে পাকিস্তানের চেনাব নদীর শুকিয়ে যাওয়া এলাকাগুলোতে আবারও পানি প্রবাহিত হচ্ছে। এতে নদীর নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানি প্রশাসন ইতোমধ্যেই কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে, যদিও সরকারিভাবে এখন পর্যন্ত বাঁধের গেট খোলার প্রকৃত কারণ জানানো হয়নি। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে বাগলিহার ও সালালবাদের পানির স্তর বেড়ে গিয়েছিল। বাঁধে অতিরিক্ত পানি জমে থাকায় তা ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়। চাষাবাদের প্রায় 80% পানির জন্য সিন্ধু পানি চুক্তির উপর নির্ভরশীল পাকিস্তান। সিন্ধু পানি চুক্তি অনুসারে নদীর প্রবাহ বড় ধরনের হস্তক্ষেপের আগে পাকিস্তানকে অবহিত করতে বাধ্য ছিল ভারত। তবে চুক্তি স্থগিত হয়ে যাওয়ায় এ বিষয়ে পাকিস্তানকে কিছু জানায়নি ভারত সরকার। সামগ্রিক পরিস্থিতি নিয়ে সিন্ধু নদী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরামর্শ কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভারতের এই একতরফা সিদ্ধান্তের তীব্র সমালোচনা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ফলে যুদ্ধবিরতি কার্যকর হলেও পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার সমাধান সহজে হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল। ভারতীয় সংবাদ মাধ্যমে
যে কোনো ঘটনাকে তিলকে তাল বানানো, অর্থাৎ স্বাভাবিক কোনো কিছু ঘটলে তা অতিরঞ্জিত করে প্রচার করার মতো অভিযোগ নতুন কিছু নয়। এর বাইরেও সে দেশের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার কিংবা প্রোপাগান্ডার অভিযোগ তো রয়েছেই, কিন্তু এবার আগের যাবতীয় মিথ্যাচারকেও যেন ছাড়িয়ে গেছে। পাক ভারত সংঘাতের প্রকৃত তথ্য তো দূরে থাক, ভুয়া তথ্য ছড়ানো, ভারতের ক্ষতির তথ্য অস্বীকার করা, এমনকি গাজার যুদ্ধের ছবিকে পাকিস্তানের হামলার ছবি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতেই চালানো হচ্ছে অবিরাম এসব মিথ্যাচার। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, আজ তাক, এনডিটিভির মতো মূলধারার সংবাদ মাধ্যমগুলো এই দলের বাইরে নয়। ইন্ডিয়া টুডে করাচি বন্দরের হামলার খবর প্রধান শিরোনাম করে, কিন্তু এমন খবর আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি, তাই এর সত্যতা নিয়ে রয়েছে সংশয়। টাইমস নাও ও রিপাবলিক টিভি পাকিস্তানের সেনা অভ্যুত্থানের সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রচার করে। আজ তাক টিভি তো পাকিস্তানের সেনা প্রধান অসীম মনিরের গ্রেপ্তারের দাবি করে বসে। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনের সামনে বড় ধরনের বিস্ফোরণ হওয়ার খবর রিপাবলিকান টিভি শিরোনাম করে। এসব সংবাদের অধিকাংশই যে ভুয়া তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এসব ভুয়া খবর ছড়ানোর কারণে ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যম শুধু বিশ্বাসযোগ্যতায় হারায়নি, পাশাপাশি পরিণত হয়েছে হাসির পাত্রে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ভারতীয় গণমাধ্যমকে কার্টুন নেটওয়ার্ক বলে হাস্যরস করেছেন। নিজ দেশের সংবাদের তথ্য ও ভাষায় অতিরঞ্জিত শব্দ প্রয়োগ ও বিভ্রান্তিমূলক তথ্যের সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর খবর পরিবেশনের পদ্ধতিকে সরাসরি সার্কাস বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপ করেন এই অভিনেত্রী। ভুয়া খবর ছড়ানোর প্রতিযোগিতার মধ্যে যেসব মিডিয়া কিছুটা সত্য তুলে ধরার চেষ্টা করে সেগুলোর ওয়েবসাইট ব্লক করছে বিজেপি সরকার। ইতিমধ্যে বহুল প্রচারিত সংবাদ মাধ্যম দ্য ওয়ারের সাইট ব্লক করেছে কর্তৃপক্ষ। অন্যান্য দেশের তথ্য যেন ভারতীয়রা দেখতে না পারে সেজন্য বেশ কিছু ইউটিউব চ্যানেল বন্ধ করেছে ভারতীয় সরকার। MR আকাশ, আজকাল। সুদিন আসতে কদিন বাকি, অনেক হতাশাগ্রস্ত মানুষ এমন প্রশ্ন করেন। প্রশ্নটি কিন্তু কোটি ফিলিস্তিনিরও। দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় বছরের পর বছর কেটে যাচ্ছে সংকটে, ফুরিয়েছে খাদ্য, ধ্বংস হয়েছে বাড়িঘর, কোথাও মিলছে না নিরাপত্তা। তবে অবশেষে নতুন ঘোষণা পেতে যাচ্ছে ফিলিস্তিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত অনুসারে দিতে পারে স্বাধীনতার স্বীকৃতি। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসের মাঝামাঝি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য গালফ যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। এ সম্মেলনের আগে গত 6 মে হোয়াইট হাউসে একটি গুরুত্বপূর্ণ ঘোষণার আভাস দেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা নিয়ে চলছে নানান জল্পনা। গালফ অঞ্চলের এক কূটনৈতিক সূত্রের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন, তবে এতে হামাসের কোনো অংশগ্রহণ থাকবে না। তার মতে এটি হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়ার মতো একটি যুগান্তকারী সিদ্ধান্ত, এমন খবরই জানিয়েছে জেরুজালেম পোস্ট। সূত্র আরও জানায়, এ সম্মেলনে নিরাপত্তা, সামরিক সহায়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে একাধিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তি ঘোষিত হয়েছে এবং গালফ রাষ্ট্রগুলো শুল্ক অব্যাহতির মতো সুযোগ পেতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে সাবেক গালফ কূটনৈতিক আহমেদ আল ইব্রাহিম এ দাবির সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিন বিষয়ে কোনো বড় ঘোষণা হলে মিশর ও জর্ডানকে আমন্ত্রণ জানানো হতো, যাদের উপস্থিতি এখানে অনুপস্থিত। বরং তার মতে 2017 সালের মতো এবারও বড় অর্থনৈতিক ও সামরিক চুক্তি হবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সফরের মূল ফোকাস অর্থনৈতিক বিনিয়োগ ও পারমাণবিক প্রযুক্তির সহযোগিতা হতে পারে। সৌদি আরব বর্তমানে তাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করছে এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে।
সৌদি বিশ্লেষক আহমেদ বুশকির মতে সম্ভবত ট্রাম্পের কথিত বড় ঘোষণা মূলত এই অর্থনৈতিক উদ্যোগকে নিয়েই। ট্রাম্প নিজেই সম্প্রতি মার্কিন জনগণকে স্টক কেনার পরামর্শ দেন, যা এই ঘোষণার ইঙ্গিত হতে পারে। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।